আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম পরিসংখ্যান নিয়ে বানানো ভিডিও এবং আমি চিন্তা করলাম যে যেহেতু আমি পরিসংখ্যানে পিএইচডি করছি এবং আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন হচ্ছে যখন পরিসংখ্যান নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। আমি ভাবতাম পরিসংখ্যান হচ্ছে একটা সমাজবিজ্ঞানের সাবজেক্ট, বা আমাদের স্কুলগুলোতে বা কলেজে আমি দেখেছি যে পরিসংখ্যান নিয়ে পড়তেছে যারা আর্টসে পড়ে। ফলে এই ধারণা তৈরি হয়েছে যে পরিসংখ্যান হচ্ছে একটা সমাজবিজ্ঞানের সাবজেক্ট বা একটা মানবিক বিভাগের সাবজেক্ট। এবং আমি জানি না, অদ্ভুত কারণে সায়েন্সের স্টুডেন্টদের, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, সায়েন্সের স্টুডেন্টদের পরিসংখ্যান নেওয়ার সুযোগ ছিল না। ফলে পরিসংখ্যান কেন্দ্রিক যে আমাদের ধারণা, সেই ধারণাটা আসলে পরিষ্কার ছিল না আমি যখন ছাত্র ছিলাম আর কি। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চুজ করি, আমার ইচ্ছা ছিল প্রাণীবিজ্ঞান নিয়ে পড়ার, কিন্তু আমি আনফর্চুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রাণীবিজ্ঞান পাইনি। আমি পেয়েছিলাম হচ্ছে গণিত এবং হচ্ছে পরিসংখ্যান। এবং তখন আমাদের ডিপার্টমেন্ট নাম ছিল পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান এবং তথ্য পরিসংখ্যান, এইভাবে নামটা ছিল, স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, ইনফরমেটিক্স। প্রথম আমি হচ্ছে গণিত নিই, কিন্তু এরপর এক ভাই, ওনার নাম হচ্ছে নিলয়, উনি ফার্মেসিতে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। তো ভাইয়ের সাথে যখন কথা বলি তখন উনি আমাকে বলেন যে তুমি পরিসংখ্যান নিতে পারো, যেহেতু তোমার প্রাণীবিজ্ঞান বা মানে উদ্ভিদ বিজ্ঞান, তোমার যেহেতু মানে জীববিজ্ঞান এবং গণিত ভালো লাগে, সেক্ষেত্রে পরিসংখ্যান তুমি নিতে পারো, কারণ এখানে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স আছে, প্রাণ পরিসংখ্যান, তখন এটাকে এই নামে করা হয়েছিল। সেই জায়গা থেকে আমি প্রাণ পরিসংখ্যান নিই এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আসলে আমি হচ্ছে ক্লাসে খুব বেশি মনোযোগী ছিলাম না, কিন্তু আমার এমনিতে গণিত খুব ভালো লাগতো। আমি যখন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, গণিত এবং আমি হচ্ছে প্রাণীবিজ্ঞান, এই দুটোতে আমার বেশ ভালো দখল ছিল আর কি। যে আমি মোটামুটি এই দুটো বিষয়ে বেশ সাবলীল ছিলাম বলা চলে আর কি। বাট আমি এখন বলবো যে আমি ম্যাথ আসলে ভালো পাই না, বা গণিত ভালো পাই না, কারণ গণিত আনসার করা আর গণিত পারার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা আসলে ডিফারেন্ট জিনিস। যাই হোক, এখন মূল বিষয়ে আসি। তা আমি যেই সমস্যাগুলো ফেস করেছিলাম, আমি কোনো ভালো বই পাইনি বা ভালো কোনো টিউটোরিয়াল আমি পাইনি যেখান থেকে আসলে আমি ভালো শিখতে পারবো যে পরিসংখ্যান জিনিসটা কীরকম। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমি এখানে আমেরিকায় এসে আমার পিএইচডি একটা পার্ট হিসেবে আমি টিচিং করছি, আমি পরিসংখ্যান ক্লাস নিই, প্রতি সপ্তাহে 4টা ক্লাস নিই। তো মোটামুটি আমি ইঞ্জিনিয়ারিং, এখানে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা হচ্ছে মেডিকেলে যেতে চায়, তো তাদেরকে আমি পরিসংখ্যান পড়াই। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এখানকার মানুষদের মধ্যে পরিসংখ্যান নিয়ে একটা ভীতি কাজ করে, কারণ পরিসংখ্যান জিনিসটা আসলে কি গণিত নাকি আসলে অন্য কিছু। তো এটা নিয়ে একটা হচ্ছে মানুষের মধ্যে কাজ করে। বাট পরিসংখ্যানের আইডিয়াটা গণিতের একটা আসলে আমরা ফলিত বলতে পারি, মানে অ্যাপ্লাইড ভার্সন বলতে পারি। এবং পরিসংখ্যান জিনিসটা গণিতের উপর নির্ভর হলেও সেটার যে তত্ত্বগুলো বা সেটার যে থিওরিগুলো বা ফর্মুলাগুলো, এগুলো খুবই ডিফারেন্ট, মানে এইখানের মধ্যে খুবই পার্থক্য আছে। আমরা গণিতে যেভাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করি, আমরা পরিসংখ্যানের ফর্মুলা খুব আলাদাভাবে ইউজ করি। আমি হয়তো, আমার চিন্তা আছে যে যেহেতু বাংলাদেশে আমি দেখেছি যে মানুষজন গণিত, পরিসংখ্যান এগুলোতে ভয় পায়, তা আমার ইচ্ছা হচ্ছে যতটুকু সহজভাবে এটা পড়া সম্ভব। তারপরে এই কোর্সের জন্য কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে ক্যালকুলাস বা হচ্ছে যোগ বিয়োগ এগুলো থাকতে হবে। আমি চেষ্টা করবো সবচেয়ে সহজভাবে পড়ানো। আর এইটা হচ্ছে আমি বানানো হচ্ছে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পড়েন, এটা উচ্চ মাধ্যমিক যে কেউ পড়তে পারেন, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি হচ্ছে এটা মানে চেষ্টা করবো তাদের, এটা হচ্ছে আমাদের মূল অডিয়েন্স আর কি। এবং আমি কোর্সটা যে টপিকগুলো, সেটা টপিকটা ফলো করবো হচ্ছে প্যান স্টেট ইউনিভার্সিটির স্ট্যাট 200 নামে একটা ফ্রি কোর্স আছে, এটা এলিমেন্টারি স্টাডি সিস্টেমে, সেটার হচ্ছে কনসেপ্টগুলো আমি কভার করার চেষ্টা করবো। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি কখনো পরিসংখ্যানের ভিডিও বানাইনি, তো বানানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, আপনাদের যদি মনে হয় যে কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা কোথাও কোনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেটা জানাতে পারেন কমেন্টে। তাই মূলত এটা ইনস্টাগ্রামে আপলোড করব, এটা হয়তো ইউটিউবেও আপলোড করার ইচ্ছা আছে, যদি কোনো কপিরাইট স্ট্রাইক না খায় তাহলে সেক্ষেত্রে ইউটিউবে তো যাবে। তো মূলত আমি এই সিরিজটার নাম দিচ্ছি সোনা উন্নতির জন্য পরিসংখ্যান, মানে আসলে পরিসংখ্যান জিনিসটা যাতে যে কেউ শিখতে পারে আর কি, যাতে এটা নিয়ে যাতে ভয় না থাকে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভয় কাটানো। আমি হয়তো এই কোর্সে অনেক জটিল জিনিসপত্র হয়তো আমি কভার করবো না, যেহেতু এটা খুবই বেসিক একটা কোর্স। তো আমি চেষ্টা করবো যে একদম বেসিক ধারণা দেওয়ার, একদম যেটা সাধারণ যে ধারণা সেটা ধারণা দেওয়ার। এবং তো যখন আসলে এই ধরনের কোর্সগুলো পড়ার সমস্যা হচ্ছে, আমাদের বাংলা ভাষায় ভালো পরিভাষা নেই। আমি যখন
বাংলা ভাষায় পরিসংখ্যান পড়াতে গেছে আমি খুবই সমস্যায় পড়েছিলাম, কারণ যে শব্দগুলা বাংলা ভাষায় ব্যবহার করা হয় সেই শব্দগুলো আসলে অনেক বেশি জটিল এবং এই শব্দগুলা ঠিক পরিষ্কার বোঝা যায় না যে কী বলতে আছে। তো সেই জন্য আমি আসলে চেষ্টা করব যে মূল শব্দগুলা ইংরেজিতে রাখার, কিন্তু ব্যাখ্যাগুলো আমি বাংলায় দেওয়ার চেষ্টা করবো যত সম্ভব। তো ফলে এটা একটু মাথায় রাখতে হবে যে আমি যে শব্দগুলো ইউজ করবো, যদিও চেষ্টা করবো এগুলো বাংলা থাকলে বাংলা বলার, বাট আমি বাংলাটা অ্যাভয়েড করতে চেষ্টা করবো, কারণ বাংলা শব্দগুলো অনেক বেশি কঠিন, পরিবেশগুলো অনেক কঠিন। যেমন চেয়ারের যেমন বাংলা হচ্ছে আরাম কেদারা সম্ভবত। তো আরাম কেদারা শব্দটা কিন্তু খুব আমরা ঠিক শুনতে অভ্যস্ত না। তো যেহেতু এখন স্কুলগুলোতে, কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে ইংরেজিতে পড়ায়, তো সেক্ষেত্রে হয়তো ইংরেজি শব্দগুলোতে সবাই একটু অভ্যস্ত থাকবেন, বাট একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন, কারণ অভ্যস্ত হলে তাহলে পরবর্তী সময় আপনি কথাগুলো বুঝতে পারবেন মানে কি বলতে যাচ্ছি আমি। তো শুরু করি আজকে প্রথম লেকচার। তো আজকে শুরু করবো পরিসংখ্যানের যে ইতিহাস, কারণ যে কোনো কিছুর যে চিন্তা আসছে এটার পিছনে একটা ইতিহাস থাকে, যে পরিসংখ্যান জিনিসটা এমনি এমনি আসেনি বা গণিত জিনিসটা এভাবে আসেনি, মানে হঠাৎ করে একদিন একটা বিজ্ঞানী স্বপ্ন দেখলো যে তাকে গণিত করতে হবে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে মানে বিজ্ঞানীদের চিন্তা যেভাবে কাজ করে বা গবেষকদের চিন্তার কাজ করে, যে সে একটা সমস্যায় পড়ে, ফলে এই সমস্যাটার সমাধানের অংশ হিসেবে সে কিছু মেথড বা টুলস আমরা বলি সেটা সে তৈরি করার চেষ্টা করে সমস্যাটা সমাধান করার জন্য। বেসিক্যালি প্রথম সমস্যা থাকে, সমস্যাটা সমাধান হিসেবে কিছু টুল নিয়ে আসে, সেটা একটা পরিসংখ্যান একটা খুবই কার্যকরী টুল। আপনারা যদি যে কোনো ফিল্ডেই গবেষণা করেন না কেন এই টুলগুলো লাগবে। এবং আমি এই কোর্সটা যে কোনো ডিসিপ্লিনে, আপনি বাংলায় পড়েন, আপনি সমাজবিজ্ঞানে পড়েন, আপনি ইতিহাস নিয়ে পড়েন, আপনি হচ্ছে নৃবিজ্ঞান পড়েন, আপনি হচ্ছে জীববিজ্ঞানে পড়েন, আপনি কম্পিউটার সায়েন্সে পড়েন, আপনি বায়োলজিতে পড়েন, যে কোনো ডিসিপ্লিনের বা এমনিতেও কারো যদি আগ্রহ থাকে যে না আমি পরিসংখ্যান জিনিসটা শিখতে চাই, বা আমি যখন শিখেছিলাম তখন পরিসংখ্যান হয়তো বুঝতে পারিনি, তো সবার জন্য এই পরিসংখ্যান কোর্স। তো আমি শুরু করি। তো পরিসংখ্যানের আইডিয়াটা আসলে মানে যখন ফর্মালি পরিসংখ্যানের যে আইডিয়াটা, সেটার আগেও কিন্তু পরিসংখ্যান আসলে ছিল। কারণ যখন মানুষ নাম্বারিং করা শিখে, যে নাম্বারগুলো 1 2 3 4 1 2 3 4, বা যখন মানুষ যোগ বিয়োগ করতে শিখে, তখনও কিন্তু পরিসংখ্যানের আইডিয়াটা ছিল। কীভাবে ছিল, যে মানুষ হচ্ছে যখন তার কাছে 1000 গরু আছে বা 1000 হচ্ছে, কারণ প্রাচীনকালে যখন মানুষ কৃষিভিত্তিক বিপ্লবের দিকে যায়, যেটা 13,000 বছর আগে শুরু হয়, সে কৃষিভিত্তিক বিপ্লবের ক্ষেত্রে মানুষকে কিন্তু গণনার কাজের সুবিধার জন্য মানুষ নাম্বার নিয়ে আসে, এবং নাম্বারগুলোকে যদি আমরা অ্যাকুমুলেট করি যে 1000 গরু আছে বা আমার 1 মেট্রিক টন চাল আছে, তো এই নাম্বারগুলো হচ্ছে পরিসংখ্যানের ভিত্তি। আমরা যদি বলি যে আমাদের মানুষের যে ভিত্তি সেটা হচ্ছে কোষ, আমরা যদি মানুষের ক্ষুদ্র লেভেলে যাই সেটা কোষ পাই। তো সেখানে পরিসংখ্যানটাও ক্ষেত্রে নাম্বার বা সংখ্যা বলবো যে সেটার একটা প্রাথমিক যে ইউনিট সেটা বলা যায়, মানে প্রাথমিক ভিত্তি আর কি। তো পরিসংখ্যান অনেক প্রাচীনকাল থেকে ব্যবহার হতো, যখন থেকে নাম্বারিং ব্যাপারটা আসে, এবং মানুষ গণনা, তার সম্পদের হিসাব রাখা, সেই হিসেবে পরিসংখ্যান রাখতো। কিন্তু আজকের আধুনিক দুনিয়া কিন্তু পরিসংখ্যানে ব্যাপক বিস্তৃতি পেয়েছে। মানুষ হচ্ছে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই সব কিছুই পরিসংখ্যানের উপরে দাঁড়িয়ে আছে। তো আমরা আস্তে আস্তে অনেকগুলো টপিক কভার করবো। তো আজকে হয়তো আমি পরিসংখ্যানের যে বেসিক যে ধারণা সেটা দেওয়ার চেষ্টা করবো। তারপরের টপিকগুলোতে আমি হচ্ছে কিছু টার্মিনোলজি এগুলো নিয়ে হয়তো ডিসকাস করবো। তো আমরা যদি প্রাচীন যুগের দিকে তাকাই, যে মিশর, ব্যাবিলিন, চীন এবং ভারত সহ বিভিন্ন প্রাচীন সভ্যতায় যে কর, ভূমি, জনসংখ্যা এবং কৃষি যে উৎপাদন সেটা হিসাব রাখা হইতো, এবং সেটা হিসাব রাখা হতো নাম্বার দিয়ে, যে 1 মেট্রিক টন চাল, বা করের যে হিসাবগুলো, যে কত % ট্যাক্স দিবে, এগুলো হিসাব রাখা হইতো। এবং ভারতীয় যে অর্থশাস্ত্র, ভারতে কিন্তু একটা মানে অনন্য আলাদাভাবে ভারতে কিন্তু একটা গণিতের একটা আলাদা ধারা তৈরি হয়। আমরা যদি দেখি যে পাশ্চাত্য এবং হচ্ছে প্রাচ্য হচ্ছে ভারতের অংশটা, পাশ্চাত্য আমরা বলতে আমেরিকা, ইউরোপে যেটা বুঝি আর কি। তো সেখানে কিন্তু গণিতের আইডিয়া কিন্তু খুবই ডিফারেন্ট। এবং আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যে আমি যখন প্রথম টিচিং করি হচ্ছে ক্যালকুলাস 2, এবং ক্যালকুলাস 2 পড়াতে গিয়ে আমি দেখলাম যে ক্লাসে আমি পড়াবো, মানে আমি যেহেতু ক্লাসে পড়াবো, তো আমি ফলে এটা যে মেন ইনস্ট্রাক্টর, আমি তো অ্যাসিস্ট্যান্ট, তো মেন ইনস্ট্রাক্টর হিসেবে আমি যখন ক্লাসে হচ্ছে যাই, আমি দেখতে পারি যে আমি তার ক্লাসে কথা বুঝতেছি না, কারণ সে খুব ডিফারেন্টভাবে করেছে। ফলে এটা একটু মাথায় রাখতে হবে আর কি। তো আমি ভিডিওটা যেহেতু 20 মিনিটের বেশি করা যায় না ইনস্টাগ্রামে, তো আমি তো শর্ট করি। তো ফলে ভারত এবং প্রাচ্য এবং পাশ্চাত্যে দুই রকমভাবে হচ্ছে গণিতের আইডিয়াগুলো আসে। এবং ভারতের অর্থশাস্ত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম কর, বাণিজ্য, জনসংখ্যা বিস্তার হিসাবে রাজ্য পরিসংখ্যান আসে। এবং আমি যদি মধ্যযুগকে দেখি, মধ্যযুগে হচ্ছে ইউরোপে জুয়া খেলা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। আমরা জানি যে জুয়া খেলা, বা আমরা যদি বলি গ্যাম্বলিং, বা আমরা যদি কার্ডের কথা বলি, যেমন আমরা পরিসংখ্যানে কার্ড এটা অনেক বেশি ইউজ করি, যে 52টা কার্ডের ক্ষেত্রে পরিসংখ্যানে একটা ব্যাপার আছে।
ফলে এখানে একটা সম্ভাবনা আইডিয়া থাকে, যেটা আমরা বলি প্রবাবিলিটি। তখন হচ্ছে ব্লেইজ প্যাসকেল নামে একজন হচ্ছেন গবেষক, বা আমরা যেটা বলি স্কলার, উনি এবং ফার্মা ওনার সম্ভাবনা তত্ত্ব নিয়ে আসে, ওনার প্রবাবিলিটি ধারণা দেন, প্রবাবিলিটি থিওরি প্রতিষ্ঠা করেন। এখান থেকেই আসলে আমাদের যে মডার্ন স্ট্যাটিস্টিক্স সেটার যাত্রা শুরু আর কি, সেটার যাত্রা শুরু। তারপর 1700 থেকে 1800 সালের মধ্যে এটা হচ্ছে গণিত ভিত্তিক যে পরিসংখ্যান, এখানে বেস, ল্যাপ্লাস এবং গাউস তারা হচ্ছে পরিসংখ্যানকে একটা ভিত্তি, গাণিতিক ভিত্তি দেন, কারণ তারা বিভিন্ন রকমের তত্ত্ব মডেল দেন বলা যায়। এবং এই সময়ের মূল অবদান হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন তারা করেন। এগুলো আপনারা আস্তে আস্তে পরে জানবেন, আমি এগুলো যখন বিস্তারিত আলোচনা করবো যে নর্মাল ডিস্ট্রিবিউশন কি, এগুলো আমরা তো জানবেন, এখন আপাতত শুনে রাখেন। তারপর হচ্ছে রিগ্রেশন, তারপর হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। এবং 1800 থেকে 1900 সালের মধ্যে জীববিজ্ঞান এবং সমাজবিজ্ঞান হচ্ছে পরিসংখ্যানের ব্যবহার শুরু হয়। ফ্রান্সিস গ্যাটলন হচ্ছে রিগ্রেশন এবং কোরিলেশন আবিষ্কার করেন। কার্ল পিয়ারসন হচ্ছে আধুনিক পরিসংখ্যানের, উনি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, এবং তার অবদানগুলোর মধ্যে ছিল কায়োস্কার টেস্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং প্রিন্সিপাল কম্পোনেন্টস অ্যানালাইসিস। 1900 থেকে 1950 সালে আধুনিক পরীক্ষামূলক পরিসংখ্যানের যাত্রা শুরু হয়। স্যার রোনাল্ড ফিশার হচ্ছে উনি এই যুগের মানুষ। তখন হচ্ছে অ্যানোভা, ম্যাক্সিমাম লাইকলিহুড, র্যান্ডমাইজ এক্সপেরিমেন্টাল ডিজাইন, এই ধারণাগুলো নিয়ে আসেন। 1950 থেকে 2000 সালের মধ্যে কম্পিউটার চলে আসে। কম্পিউটার আসার পরে পরিসংখ্যান নিয়ে আরও বেশি বিস্তার কাজ হয়, এবং কম্পিউটার আসার পর আমরা বড় যে ডেটা, আমরা বিগ ডেটা বলি, যেটা যেমন আমি যদি বলি ওয়ালমার্ট, এখানে হচ্ছে আমেরিকা, ওয়ালমার্ট থেকে মানুষ অনেক কিছু কিনে। ওয়ালমার্টে হচ্ছে একটা অনেক ধরনের ডেটা হচ্ছে কালেক্ট করে, কারণ প্রতিদিন যারা বাজার করতে যায় তাদের তথ্য তাদের কাছে থাকে, এবং বলা হয় যে ওয়ালমার্ট হচ্ছে সবচেয়ে বেশি ইনফরমেশন তাদের কাছে আছে, মানে কাস্টমারদের। এবং এই সময়ে হচ্ছে কম্পিউটার আসার পর যেটা হয়, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস আসে, নাইম সিরিজ আছে, তারপর হচ্ছে সার্ভে স্যাম্পলিং, ইকোনোমেট্রিক্স। এখন 2000 সাল থেকে বর্তমান সালে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা শুনবেন, এগুলো এখন আসছে। এবং আজকে আধুনিক যে বিশ্বে আমরা আসলে পরিসংখ্যান ছাড়া কল্পনা করতে পারি, যে কোনো কিছুতেই পরিসংখ্যান, আমরা যা কিছু করি না কেন যে কোনো কিছুর মধ্যে পরিসংখ্যানের আইডিয়া আছে। এবং আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি, যেটা হচ্ছে OpenAI একটা টুল, যে এখানে কিন্তু পরিসংখ্যান অনেক কিছু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আজকে হেলথ রিসার্চে ইউজ হয়, ফিন্যান্সে ইউজ হয়, জিনোমিক্সে ইউজ হয়, এপিডেমিওলজিতে ইউজ হয়, মেশিন লার্নিং এসআইএসে ইউজ হয়, ডিপ লার্নিং ইউজ হয়। সো লজিস্টিক রিভিশন থেকে ডিপ লার্নিং সব কিছু ভিত্তি হচ্ছে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স, এইগুলোর ভিত্তি করে এই ধারণাগুলো আসছে আর কি। সংক্ষেপে বললে স্ট্যাটিস্টিক্স হচ্ছে হাজার বছরের বিবর্তনের মাধ্যমে আজকে যেহেতু সবকিছু ডেটা নিয়ে কাজ হয়, তথ্য পরিসংখ্যান নিয়ে কাজ হয়, পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে আমাদের পক্ষে এটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে আমাদের যারা তরুণ আছেন তারা তো গণিতে খুবই ভালো, খুবই দক্ষ, তারা আমেরিকাতে খুব ভালো করছেন। আমি আমার এই ভিডিও দেখে যদি কারোর মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, যে এটাই আমার সার্থকতা, যে ভিডিও থেকে সার্থকতা হচ্ছে মানুষের আগ্রহটা তৈরি করা আর কি। আমি স্ট্যাটিস্টিক্স কিছু ইংরেজি টার্ম এবং বাংলা সংজ্ঞা যদি বলি, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, এটা মানুষের ডেটা বা তথ্য সংগ্রহ, সেটা অর্গানাইজ করা, সংগঠিত করা, সেটা বিশ্লেষণ করা এবং সেটা নিয়ে একটা ব্যাখ্যা দেয়া আর কি। তো ডেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ টুল, আমি প্রাইমারি ইউনিট, যে কোনো পর্যবেক্ষণ বা সংখ্যা যা সংগ্রহ করা হয়। যেমন আমি যদি বলি যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তথ্য কালেক্ট করতে চাই, তাদের মাসিক ইনকাম কত, তারা যে টিউশন করে, টিউশনের মাসিক ইনকাম কত পায়, এইটা হচ্ছে একটা তথ্য, যে মাসিক ইনকামগুলো আমি নিই, মাসিক ইনকামের তথ্য। এবং প্রবাবিলিটি থিওরি আমি অলরেডি বলছি, সম্ভাবনা তত্ত্ব, এটা হচ্ছে ঘটনার সম্ভাবনার গণনা গাণিতিক শাখা। যেমন আমি যদি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, 70% যদি বলি, বা 0.7 বলি, এইটা হচ্ছে সম্ভাবনা। বা আমি যদি বলি যে আজকে বাংলাদেশ ক্রিকেট টিম, যেমন ক্রিকেট টিম খেলা করতে বলা হয়, বা যারা বার্সেলোনা সাপোর্টার বা রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তারা বলেন যে আজকে বার্সা জেতার সম্ভাবনা 70%, বা আজকে বার্সা 80%। এটা কি র্যান্ডমলি বলে? না, এটা র্যান্ডম বলে না, এটার পিছনে কিছু অঙ্ক বা পরিসংখ্যানে তারা কিছু তথ্য নেয়, তথ্যগুলো বিশ্লেষণ করে তারা একটা কনক্লুশন ড্র করে যে আজকে বার্সা জেতার সম্ভাবনা 70টা, তার মানে হচ্ছে 70%, তার মানে হচ্ছে 100টা যদি বার্সা বনাম রিয়াল মাদ্রিদ খেলা হয়, 70 হচ্ছে বার্সা জিতবে। আমি বার্সা বা রিয়াল মাদ্রিদ ফ্যান না, সো দয়া করে বার্সা বা রিয়াল মাদ্রিদ ফ্যানরা হচ্ছে আমাকে হিট করেন না। তারপর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন আসে, এটা আপনার দেখবেন যেরকম বেল একটা শেপ, মানে ঘন্টা, যে আমরা যে ঘন্টা দেখি, ঘন্টা শেপের একটা ডিস্ট্রিবিউশন আসে। তারপর রিগ্রেশন আসে, যে ভেরিয়েবলগুলো নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে কোরিলেশন আসে, বা সম্পর্ক, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক। আমি যদি বলতে চাই যে সহজভাবে যদি বলি যে মানুষের বাৎসরিক ইনকামের সাথে তার যোগ্যতার কত সম্পর্ক আছে, বা তার পড়াশোনার কত সম্পর্ক আছে, যদি আমি বলি যে যত বেশি ডিগ্রি নেবে তার বেতন তত বেশি হবে, এটা যে সম্পর্ক, এটাকে বলে কোরিলেশন। তারপর লিস্ট স্কোয়ার মেথড আছে, সেটা কাই-স্কোয়ার টেস্ট আছে, কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে, অ্যানোভা আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড, আমরা এগুলো অলরেডি বলেছি আর কি। তো যেমন হচ্ছে
সার্ভে স্যাম্পলিং, এটা হচ্ছে জনসংখ্যা নিয়ে কাজ করে, জনসংখ্যা অংশ নিয়ে অনুমান করা। আপনারা দেখবেন যে সার্ভে হয়, প্রচুর ধরনের সার্ভে, জরিপ করে মানুষজন, যে আমরা দেখতে চাই আমাদের প্রোডাক্টটা বা পণ্যটা যে ব্যবসায়ী যদি আমরা বাজারে বিক্রি করতে চাই তাহলে কতজন মানুষ নিবে, এটা হচ্ছে সার্ভের মাধ্যমে করা হয়। সার্ভেটা হচ্ছে একটা পরিসংখ্যানের বড় পার্ট। বা আপনারা দেখবেন যে প্রতি 10 বছর অন্তর আমাদের দেশে সেন্সাস হয় বা সেন্সাসগুলো হয়। সেন্সাস এবং সার্ভের মধ্যে একটা পার্থক্য আছে, এটা হয়তো আমরা পরবর্তী সময়ে আরও বিস্তারিত আলোচনা করবো। সেন্সাস হচ্ছে অনেক বৃহৎ আকারে হয়, আর সার্ভেটা হয় ক্ষুদ্র আকারে। সার্ভে হচ্ছে সেন্সাস একটা পার্ট, এবং সেন্সাস করা খুব এক্সপেন্সিভ এবং সময় লাগে। আপনারা দেখছেন যে সেন্সাস মানে সব মানুষের ডাটা নিতে গেলে আসলে সময় লাগবে, এবং পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সময় কমানো এবং খরচ কমানো। সময় কমানো এবং খরচ কমানো, এই জায়গা থেকে কিন্তু পরিসংখ্যান আসলে সামনে আসছে আর কি। তারপর ইকোনোমেট্রিক্সে অর্থনীতি ডেটা নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করি সেখানে ইকোনোমেট্রিক্সে। তারপর ডিপ লার্নিং, এটা কম্পিউটার সায়েন্সের লোকজন ইউজ করে। নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতি, এগুলো যারা কম্পিউটার পড়েন তারা তো জানবেন। তারপর হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এটা অনেকে ইউজ করেন। জিনোমিক্স, আজকে জিনগুলো ডেটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়, জিনের ডেটাগুলো অনেক লার্জ স্কেলে থাকে, যেমন ধরেন হচ্ছে 10,000 জিনের সিকোয়েন্স, এগুলোকে আমরা বলি হাই ডাইমেনশনাল ডেটা। এবং এটা নিয়ে আজকে বায়োস্টেটিক্স ফিল্ডে বা স্ট্যাটিক্স ফিল্ডে আমেরিকায় প্রচুর কাজ হচ্ছে, যে কারণ কম্পিউটার অ্যালগোরিদম আসছে, কম্পিউটার এখন খুব ভালো কাজ করে। ফলে এই জায়গা থেকে আমাদের যেহেতু কম্পিউটার মেশিন আছে, ফলে এই জায়গা থেকে আমরা অনেক লম্বা লার্জ স্কেল ডেটা আমরা আগে অ্যানালাইজ করতে পারতাম না, কারণ ম্যানুয়ালি আমি যদি 10,000 ডেটা অ্যানালাইজ করতে যাই এটা সম্ভব না, বাস্তব না। ফলে সেই জায়গা থেকে যেহেতু কম্পিউটার এখন আসছে, ফলে এখন হাই ডাইমেনশন ডেটা নিয়ে কাজ হয়। তো আপনারা হাই ডাইমেনশন ডেটা, বিগ ডেটা, এগুলোর নাম শুনবেন, এগুলো হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো ধরনের মতামত থাকে যে ভিডিওটা আর কীভাবে ভালো করা যেতে পারে, বা কারো সাজেশন থাকে, সেটা জানাতে পারেন। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহের শুক্রবার বাংলাদেশ সময় হচ্ছে রাতে ভিডিও আপলোড করতে। আজকে হয়তো ভিডিওটা আমি পরীক্ষামূলক হিসেবে আগেই আপলোড করলাম, এটা আমার হচ্ছে পরিকল্পনা আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।